নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে 32,000 প্যানেলের যে হলফনামা জমা দেওয়ার কথা আছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, সেই 32,000 প্যানেলে কোন 15টি গুরুতর অভিযোগ পিটিশনারদের পক্ষ থেকে জমা পড়তে চলেছে এবং পিটিশনারদের আইনজীবী আরও কি নতুন পন্থা অবলম্বন করছেন এই 32,000 প্যানেলকে বাতিল করে নতুন করে যোগ্যদেরকে চাকরি পেতে সাহায্য করার জন্য। এই অভিযোগগুলির ভিত্তিতে কিন্তু প্রাইমারি 32,000 প্যানেল বাতিল হবে। এই বাতিল হওয়া কেউ রোধ করতে পারবে না। তো কোন 15টি গুরুতর অভিযোগ তা জানতে কিন্তু আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওটিকে অবশ্যই দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন। এই ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের জন্য। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে আপনারা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে কিন্তু প্রতিদিন সকালবেলা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে প্রবেশ করি এবং আজকের আপডেটটি সম্পূর্ণরূপে জেনে নিই। বন্ধুরা, আপনারা জানেন এই 32,000 প্রাথমিক শিক্ষকের মামলা যদি ইতিহাস ঘাটা যায়, এটি কিন্তু বর্তমানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রয়েছে এবং মামলাটি কয়েকদিন আগে কিন্তু ডিভিশন বেঞ্চে উঠেছিল এবং সেখানে একটি ভালো শুনানি হয়েছে এবং পিটিশনারদের পক্ষ থেকে এবং পর্ষদের পক্ষ থেকে কার কী বক্তব্য আছে এই 32,000 প্যানেল নিয়ে তা কিন্তু হলফনামা আকারে কোর্টে জমা করতে বলেছেন বিচারপতি। এই 32,000 প্যানেল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যখন মামলা চলে, তখন মামলাতে এমন কিছু গুরুত্বপূর্ণ অসঙ্গতি দেখতে পান যেগুলি এই 32,000 প্যানেল তৈরির সময় প্রাথমিক শিক্ষা পর্ষদ ফলো করেননি এবং এখানে প্রচুর দুর্নীতির অভিযোগ ওঠে, যে অভিযোগের ভিত্তিতে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্যানেলকে রিপ্যানেল করার নির্দেশ দেন এবং সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশনার এবং পর্ষদ তারা ডিভিশন বেঞ্চে আপিল করে। ডিভিশন বেঞ্চেও কিন্তু একই রায় বহাল থাকে। শেষমেশ তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই মামলাটিকে কলকাতা হাইকোর্টেই স্থানান্তরিত করা হয় এবং নতুন একটি ডিভিশন বেঞ্চ গঠন করে প্রথম থেকে মামলাটি শুনানি করতে বলা হয় এবং এই মামলাটি বর্তমানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রয়েছে এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গত কয়েকদিন আগে এই মামলাটি উঠেছিল এবং সেখানে কিন্তু রিপোর্ট আকারে হলফনামা পেশ করতে বলেছেন। তো কোন 15টি গুরুত্বপূর্ণ অভিযোগ, যে অভিযোগের ভিত্তিতে কিন্তু এই প্যানেল এর আগে একবার রিপ্যানেল হওয়ার জন্য অর্ডার হয়েছিল সিঙ্গেল বেঞ্চে, তো এই 15টি গুরুতর অভিযোগের মধ্যে সবথেকে প্রধান যে অভিযোগ সেটি হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ প্রাথমিকের 2016 রিক্রুটমেন্ট রুলসের যে নিয়ম ছিল সেই নিয়ম কিন্তু তৈরি করেছিলেন মানিক ভট্টাচার্য, যিনি বর্তমানে জেলে রয়েছেন। সেখানে ইন্টারভিউয়ের জন্য রাখা হয়েছিল 5 এবং অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে রাখা হয়েছিল 5 এবং এই অ্যাপটিটিউড টেস্ট নিয়েই কিন্তু সবথেকে বড় অভিযোগ উঠেছিল এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি আইনজীবী তার কাছে অ্যাপটিটিউড টেস্টের সংজ্ঞা জানতে চেয়েছিলেন প্রথমে এবং সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী বোর্ড থেকে জেনে এসে অ্যাপটিটিউড টেস্টের সংজ্ঞা বলেছিলেন যে চক ডাস্টার নিয়ে একজন টিচার স্কুলের শ্রেণীকক্ষে যেভাবে পড়ায় একজন ক্যান্ডিডেটও ঠিক সেইভাবে ইন্টারভিউ বোর্ডে পড়াবেন, এটি হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। এবং সেই কথা শোনার পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 23টা ডিপিএসসির ডিআই এবং যারা যারা সেই সময় 2016 সালে 32,000 প্যানেল তৈরির সময় ইন্টারভিউ নিয়েছিলেন এবং অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলেন তাদেরকে কোর্টে ডাকেন এবং তাদের জবানবন্দি তিনি রেকর্ড করেন এবং সেখান থেকে উঠে আসে যে কোনো রকমের অ্যাপটিটিউড টেস্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা নেওয়া হয়নি, শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হয়েছিল এবং যার ফলে অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলেই কিন্তু এটি একটি গুরুতর অভিযোগ। এছাড়াও
ইন্টারভিউয়ের যে নম্বর দেওয়া হয়েছিল সেই নম্বর কিন্তু দেওয়া হয়েছিল পেন্সিল দিয়ে, অর্থাৎ কলম ছাড়া পেন্সিল দিয়ে কিন্তু নম্বর দেওয়া হয়েছিল, যেটা খুব সহজেই ইরেজ করা যায় রাবার দিয়ে মুছে। এছাড়াও মেধা তালিকা যখন তৈরি হয় তার জন্য একটি সিলেকশন কমিটি গঠন করতে হয়, কিন্তু সেখানে কোনো সিলেকশন কমিটি গঠন করেনি মানিক ভট্টাচার্য। তিনি একটি থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে এই মেধা তালিকাকে প্রস্তুত করেছিলেন। তাছাড়াও ওএমআর সংরক্ষণ করে রাখার বিষয়টি, একটা নিয়োগ হয়ে যাওয়ার পরেও সেটিকে 20 বছর সংরক্ষণ করে রাখতে হয়, কিন্তু 2014 প্রাইমারি টেটের ক্ষেত্রে আমরা দেখেছি ওএমআর সংরক্ষণ করে রাখেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওনারা বারংবার কিন্তু বলেছেন যে ওএমআরকে তারা নষ্ট করে ফেলেছেন। অপরদিকে কিছুদিন আগেই কিন্তু মুম্বাইয়ের একটি আবাসন থেকে 2014 টেটের ওএমআরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তো এইখান থেকে কিন্তু বিভিন্ন দুর্নীতির অভিযোগগুলো ফুটে উঠছে, এবং এছাড়াও যে কোনো মেধা তালিকা প্রস্তুত করার পর সেই মেধা তালিকাকে ওয়েবসাইটে প্রকাশ করতে হয়, কিন্তু 2014 প্রাইমারি টেটের ক্ষেত্রে এই 32,000 নিয়োগের ক্ষেত্রে কোনো রকমের মেধা তালিকা সেই সময় নিয়োগের সময় প্রকাশ করা হয়নি। এছাড়াও মেধা তালিকার যে কাট অফ মার্কস, কত কাট অফ মার্কস নেমেছে, সেই হাইয়েস্ট কাট অফ এবং লোয়েস্ট কাট অফ, কোন ক্যাটাগরিতে কত কাট অফ রয়েছে, সেই ধরনের কোনো রকমের কোনো উল্লেখ ছিল না। এছাড়াও যে কোনো মেধা তালিকা প্রকাশ করলে বা যে কোনো রিক্রুটমেন্ট করলে তার যে ভ্যাকান্সি তার উপরে 5% ভ্যাকান্সিতে একটি ওয়েটিং লিস্ট তৈরি করতে হয়, কিন্তু 2014 প্রাইমারি টেটের এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু সে ধরনের কোনো ওয়েটিং লিস্ট বা অ্যাডিশনাল প্যানেল লিস্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করেননি। এছাড়াও এই 2014 প্রাইমারি টেটে কতজন প্রার্থী ইন্টারভিউয়ে অংশগ্রহণ করেছিলেন সেই সময়, এবং কতজন প্রার্থী টেট পাস করেছিলেন, কতজন প্রার্থী পরীক্ষায় বসেছিলেন, এই বিষয়টিও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে স্পষ্ট ধারণা নেই, বা তারা কিন্তু কোর্টে এই ধরনের স্পষ্ট ধারণা দিতে পারেননি। এছাড়াও রাতের অন্ধকারে মোবাইলে SMS-এর মাধ্যমে নিয়োগ এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান ক্যান্ডিডেটদেরকে, এ এক বিশাল দুর্নীতির কিন্তু জাল। তো এই সমস্ত বিভিন্ন গুরুতর অভিযোগ, এই সমস্ত গুরুতর 15টি অভিযোগ নিয়েই এবারে কিন্তু হলফনামা জমা পড়তে চলেছে কোর্টে, এবং এই কোর্টে কিন্তু 18 তারিখ এই হলফনামা জমা পড়তে চলেছে, এবং এই হলফনামার উপরে ভিত্তি করে এই 32,000 প্রার্থীর ভাগ্য কিন্তু নির্ধারণ করবে, এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই 32,000 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন, এবং এর ওপর কিন্তু সুপ্রিম কোর্ট আর কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না, এর উপরেই ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে। তাই এই হলফনামাটাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে 32,000 প্রার্থীর কাছে, এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থী আছেন তাদের জন্য। তো এখন দেখা যাক যে হলফনামাতে প্রকাশের পর প্রাথমিক শিক্ষা পর্ষদ কী হলফনামা পেশ করে, এবং আদৌ এই 32,000-এর চাকরি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই রইল আপনাদের জন্য আপডেট। আবার আপনারা অপেক্ষা করুন, পরবর্তীতে আপডেট পেলেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।